সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয়, আইন প্রণয়নে সংসদ সদস্যরা কি রাবার স্ট্যাম্প? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেই সাথে দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করব এবং সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত দুইজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দিব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন এবিএম মোশাররফ হোসেন, সংসদ সদস্য, পটুয়াখালী ৪, বিএনপি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিপি। আপনাকে স্বাগত এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই, আইন প্রণয়নে সংসদ সদস্যরা কি রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার হচ্ছে কিনা। জনাব এবিএম মোশাররফ হোসেন, আইন তৈরিতে আসলে এমপিদের যে ভূমিকা, সেটি আসলে কতটুকু সেখানে রাখা যায়? আপনার কাছ থেকে যদি এই প্রশ্ন দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক জনাব রহিন হোসেন প্রিন্স এবং দর্শক। আসলে সংসদ তো আইন প্রণয়নের জন্য, সুতরাং আইন প্রণয়নে এমপিরা ভূমিকা রাখবে, এটাই তো মানুষ প্রত্যাশা করে। এখন হলো এখানে যে সকল মাননীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হন, তাদের সকলের কি সেই সম্পর্কে জ্ঞান, ধারণা অথবা অভিজ্ঞতা আছে কিনা, এটা একটা প্রশ্ন থাকতে পারে। কারণ এরা জনগণের ভোটে নির্বাচিত হয়। জনগণ তো কে আইনজ্ঞ অথবা কে আইনজ্ঞ না, এটা বিচার করে তো নিশ্চয়ই ভোট দেন। তারা দেয় যে নানা ইস্যু এখানে কাজ করে, যে তারা পাবলিক কানেক্টিভিটি কেমন, দলে তার অবস্থানটা কি, রাজনৈতিক ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন কি, অথবা ওই এলাকার সমাজের মানুষের জন্য উনি কি অবদান রেখেছে, নানা কিছুকে বিশ্লেষণ করে কিন্তু এমপি নির্বাচিত হয়। তো সামগ্রিকভাবে সবার এই যোগ্যতা থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং আমরা মনে করি সংসদটা তখনই ভাইব্যান্ট হয় যখন সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা চমৎকার আলোচনার মধ্যে, ডিবেটের মধ্যে একটা আইন পূর্ণাঙ্গ রূপ নেয়। তখন সেইটাকে আমি মনে করি সবচেয়ে একটা ভালো পন্থা। যেমন আমি আপনাকে এবার বলি, যেমন এবার যদিও যে সংসদ অধিবেশনটা গিয়েছে, এটা অনেকটা ধারাবাহিকতার কারণে। কারণ ডক্টর ইউনূস সরকার যে অর্ডিন্যান্সগুলি জারি করেছিল, তাকে 1 মাসের মধ্যে আইনে পরিণত করতে হবে। সুতরাং এখানে সংসদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এবং একটা বাধ্যবাধকতা ছিল যে এইটার মধ্যে এটা করতে হবে। এবং সরকারি দল, বিরোধী দল সবাই ঐক্যমত হয়েছে যে এই যেমন আমরা 98টি আইনে পরিণত করব। বাকি কিছু রাজনৈতিক দলগুলি আপত্তি ছিল, সেগুলিকে পরবর্তীতে অধিকার আলোচনার মাধ্যমে আইনে পরিণত করবে, এই ধরনের। সুতরাং রাবার স্ট্যাম্প হিসাবে ব্যবহৃত এটা আমি মনে করি না, বরং আমি মনে করি যারা যারা যোগ্য আছে অথবা যারা বোঝে, তারা কিন্তু তাদের সেই অবদানটা রাখার চেষ্টা করে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে এসে, কেননা এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, তিনি প্রশ্ন তুলেছেন, এবং সংসদ আদৌ সার্বভৌম কিনা সেই প্রশ্নটিও সামনে আসে। ভূমিকাটা আসলে কি হওয়া উচিত সংসদ সদস্যদের, বা কোন সুযোগটা তাদের সেখানে থাকা উচিত, সেটি আছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলে? আপনাকে ধন্যবাদ, মাননীয় এমপি মোশাররফ ভাইকে ধন্যবাদ। এবং এই সাথে বলি, আমি শুধু তাকে এমপি হিসাবেই দেখি না, সাথে তিনি বিএনপিরও নেতা। সুতরাং এটা ব্যাখ্যা নাই, এই কারণে বললাম। সুতরাং এমপি এবং বিএনপি নেতা মোশাররফ ভাই, তাকে ধন্যবাদ। যারা শুনছেন তাদের আমি শুভেচ্ছা জানাই। দেখুন, আমি খুবই যদি সুনির্দিষ্ট করে বলি কথাটা, প্রথম কথা, মঈন খান সাহেব কোন প্রোগ্রামের টোটাল কি বক্তব্য রেখেছেন আমি শুনিনি। সুতরাং হয়তো আগে পেছনে ভালো করে শুনলে বলা যেত, সেটা আমি বাদ দিলাম। ছোট করে বলি, একটা দেখেন, সার্বভৌমত্বের প্রশ্ন। প্রথমে ছোট কথা উত্তর, আসলে সার্বভৌম জনগণ, কিন্তু জনগণের নির্বাচিত পার্লামেন্ট, তাদের ভূমিকা ক্ষেত্রে অনেক সময় এটা বলা হয়, কিন্তু আসলে জনগণ সার্বভৌম, তাদের প্রতিনিধিত্ব করে পার্লামেন্ট। শেষ আলোচনা, ব্যাখ্যা গেলাম না। এবার আসি পার্লামেন্টের ভূমিকা কি। আমার পর্যবেক্ষণটা আমি আসছি। পার্লামেন্টের ভূমিকা সমস্যা হয়ে গেছে কি জানেন, আমাদের সংবিধানে টোটাল সংবিধান আলাদা জিনিস, তাতে অনেক অসম্পূর্ণতা আছে, আমি সে আলোচনায় ঢুকছি না। কিন্তু এমপি সাহেবদের যে করণীয় নির্ধারণ করা আছে, তাতে কিন্তু প্রধান বলা আছে আইন প্রণয়নটাই প্রধান কাজ। আরেকটা হচ্ছে আইন প্রণয়ন মানে তার সাথে বাজেট, মানে জাতীয় সরকার পরিচালনা, বিদেশের চুক্তি, রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ স্পেসিফিক করা আছে। তাহলে এইটা একটা সরকার, আমি এবার সরলীকরণ করে যদি বলি, এটা হচ্ছে উপরের সরকার। আরেকটা সরকার আছে তলের, স্থানীয় সরকার। তাহলে স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রধান ভূমিকা পালন করবে, এবং সবই নির্বাচিত সংস্থা। এমপি সাহেবরাও যেমন নির্বাচিত, ওইটাও নির্বাচিত সংস্থা। কিন্তু হয়েছে কি, অনেক দিন ধরে আমাদের স্থানীয় সরকারের কাজটা যথাযথভাবে হয়নি।
ওই দায়িত্ব পালন করা হয়নি, যার জন্য হয়ে গেছে কি আবার এমপি সাহেবরা আমাদের যে নির্বাচন পদ্ধতি লোকাল ভোটে নির্বাচন তখন কিন্তু তাদেরকে বলতে হয় আমি জিতলে এইটা করে দেবো ওইটা করে দেবো, অমুকের বাড়ি টিউবওয়েল দেবো, অমুক আমি সেতুটা করে দেবো। যার জন্য সংসদে দেখবেন যে ওনাকে যদি 5 মিনিট সময় দেওয়া হয় আপনি রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তৃতা করেন, উনি চিন্তা করে আরে এই রাষ্ট্রপতিরে যতই বলি এলাকার লোকজন আমার ছিঁড়ে ফেলবে যদি ওইখানকার 3টা কথা না বলি। তাহলে পুরো সিস্টেমটাই প্রবলেম। এই সিস্টেমের কারণে এবং বাস্তবতার কারণে এমপি সাহেবদের যে যথাযথ ভূমিকা সেটা রাখতে অনেকদিন পারছেন না। এবার আমরা চাই কি, আমি প্রশ্নটা এরকম আমরা কি রাবার স্ট্যাম্প চাই? উত্তর আসতে হবে নো। সেইটা যদি নো হয় আমরা দেখতে চাই আমরা নানা সংকটের মধ্য দিয়ে যে গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করছি তাতে যে পার্লামেন্ট একটা হয়েছে, এখন স্থানীয় সরকার নির্বাচন হয়নি, সুতরাং কিছু দায়িত্ব থেকে যায়। স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পর তার আগে যদি একটা সংস্কার করে যেটা এই যে সংবিধানের যে কথা এবং বাস্তবে যদি আপনি লোকাল ডেভেলপমেন্ট চান, জনগণের ইনভলভমেন্ট চান, তাহলে অবশ্যই স্থানীয় সরকারকে নির্বাচিত প্রতিনিধিত্ব করতে হবে, স্বচ্ছতা জবাবদিহিতা জনগণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এইটা যদি করতে পারি তাহলে পুরো সিস্টেমটা পাল্টালে তখন কিন্তু ওনার যে ওই এলাকার টিউবওয়েল আর এলাকার সেতু বক্তৃতা করতে হবে না, কলেজ কি করবে বক্তৃতা করতে হবে না। উনি তখন মানুষই বুঝবে যে না আমি তো মোশাররফ সাহেবকে ভোট দিছি, সেইখানে যে উনি এমন আইন প্রণয়ন করবে যাতে করে উনি যে অঞ্চলের মানুষ সেই অঞ্চল দিয়ে বলছি এটা যেহেতু এক ধরনের উপকূল এবং খুবই নিচু এলাকা, ওই এলাকার মানুষ ভবিষ্যতে মর্যাদায় বেড়ে উঠবে এবং ওই নিয়মকানুনের মধ্য দিয়ে ওই অঞ্চলের মানুষের শিক্ষা স্বাস্থ্য কোনোটা সমস্যা হবে না আইন প্রণয়নের জায়গায় করলে। তখন মানুষের সাথে যদি এই অ্যাটিটিউড চলে আসে এবং ওনারাও যদি বোঝে যে ওই রকম একটা মর্যাদা সম্পন্ন, তার মানে তো বিরাট বিষয় আর কি। তা সেই জায়গাটা এখনো পর্যন্ত বাংলাদেশে হয়নি। এটাই আমাদের খুবই কি বলবো যে ক্ষোভের কথা। আরেকটা খালি এই পর্যায়ে এটা বলে রাখি যে হয়নি, এবং এইবারের পার্লামেন্ট হওয়ার পরে আমরা হয়তো ঠিকই পার্লামেন্টে 200 সম্ভবত 20 জন হচ্ছে নতুন, উনি যেটা বললেন হ্যাঁ তা সেটা একটু আইন কানুন 219 তাহলে তাদের একটু আইন কানুন সময় লাগবে, লাগুক, কিন্তু ট্রেনটা তো সেট করতে হবে। আমার ব্যক্তিগত বিবেচনা একটা বলি, ধরেন যা ঘটে গেছে আমি আলোচনা গেলাম না, কারণ আমি দোষারোপটা আজকে করছি না, সে সময় এখনো আসেনি। কিন্তু যে বাজেট অধিবেশন, ওই যে আপনি আপনার ইসেই দেখলাম যে আমাদের একজন বলছেন কি 2 বছর নাকি লাগবে কি অর্থনীতির পুনর্গঠন করতে, তা সেই ক্ষেত্রে তাহলে এমপি সাহেবদের ইনভলভ করছেন না কেন? বাজেট প্রণয়ন এটা মে মাস, আমার জানা মতে এপ্রিল থেকে আলোচনা শুরু হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। তা আমি জানি না মোশাররফ ভাই উত্তর দেবেন কিনা, কিন্তু আমি নিশ্চিত মোশাররফ ভাই কিছুই জানেন না, ওনাদেরকে জানানো হয় নাই। তাহলে যদি ইনভলভমেন্ট না করেন উপর থেকে, তো মঈন খান তো উনি সিনিয়র মানুষ, তো ওনারই তো দায়িত্ব আছে যাতে করে অন্য কাজ যা হোক এবার বাজেটের মধ্য দিয়ে ওই হাত তোলা হবে না এবং বাজেটে যাতে প্রকৃত তারা কন্ট্রিবিউট করতে পারে, তাহলে সেই জায়গাটার মধ্যে আনা দরকার। আমি আশা করব সেই যেটা ঘটে গেছে অতীতে সেটার দরকার নেই, এখন আমাদের তারা যাতে আইন প্রণয়ন এবং যে কথাগুলো বললাম সেই ক্ষেত্রে যাতে দায়িত্ব পালন করতে পারে সেই জায়গায় যাওয়া দরকার বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব এ বি এম মোশাররফ হোসেন আপনার কাছে এই প্রসঙ্গে আসলে চলে আসে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন যে আমাদের দেশের সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই হচ্ছে আগামীর সবথেকে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ সামাজিক আমাদের রাজনীতির যে স্থিতিশীলতা সেটি এখন পর্যন্ত সেভাবে নেই, আমরা সকলেই সেটি জানি, এবং এর পরপরই আসা অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি। তিনি বলেছেন যে অতীতের রাজনৈতিক অস্থিরতা এবং বিভাজনের রাজনীতির কারণে দেশে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখান থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। এই সরকারে নতুন মুখের সংখ্যাটা বেশি, এই সরকারের যিনি প্রধান তিনিও আসলে রাজনীতিতে প্রথম সরকার প্রধান, তো সব কিছু মিলিয়ে আসলে প্রস্তুতিটা আসলে কেমন চলছে বা এখন পর্যন্ত প্রচেষ্টাটা কেমন? না, আপনি দেখবেন আপনি যে সংকটটার কথা বলছেন, একটা সংকট হলো বর্তমান পরিস্থিতি। যেমন আপনি একটা সরকার দীর্ঘদিন ছিল ক্ষমতায়, সেই সরকারের নানা অবস্থাপনা, নানা দুর্নীতি, সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে। এটা যেমন আপনাকে স্বীকার করতে হবে। আবার যেমন এখন একটা নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, এই গভর্নমেন্টেরও কিন্তু কিছু ম্যানিফেস্টো আছে, কিছু কর্মসূচি আছে। তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এই দুইটার মধ্যে সমন্বয় করাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেমন এখন দেখেন, আপনি যদি এখন দেখেন যে বিএনপির কিছু রাজনৈতিক কমিটমেন্ট আছে, কিন্তু যেমন আমাদের নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছে জাতির কাছে যে আমরা যদি হই তাহলে আমরা এই যে নারীদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করব, আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড করব,
আমরা ইমাম মুয়াজ্জেমের সম্মানীর ভাতা ব্যবস্থা করব, আমরা খাল খনন করে আমরা পানি সংরক্ষণ করব যাতে চাষাবাদ বৃদ্ধি করা যায়। এগুলো কি সামাজিক স্থিতিশীলতার অংশ? না, আমি বলছি এটা স্থিতিশীলতা বলতে এটা কিন্তু দিস ইজ মাই কমিটমেন্ট। এখন এই কমিটমেন্টগুলি বাস্তবায়ন করতে হলে কিন্তু আমার একটা অস্ত্রের সংস্থান করতে হবে। কিন্তু যার জন্য হয়তো আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেছে যে অর্থনৈতিক যে একটা চরম সংকটের মধ্যে বিগত সরকারটা নিয়ে গেছে, এটা রিপেয়ার করতে আমার এই সময়টা লাগতে পারে। এটাকে আপনি আশঙ্কা, আপনাকে জনগণ, আপনার ওই সার্বভৌম যে কথাটি প্রিন্স ভাই বলেছে, অর্থাৎ জনগণকে কিন্তু আপনার সব কিছু জানানো উচিত। যেমন আমরা কিন্তু এই যে এখন একটা সংকট পড়েছি, সবচেয়ে বড় সংকট, আমি জানি না প্রিন্স ভাই এটা কি জবাব দেবে, যে আমাদের এখানে যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হলে আপনার কিছু ডাটা লাগে, যে আমার দারিদ্র্যের হারটা কত, আমি প্রকৃত তথ্য আমার দরকার। কিন্তু আমরা এখন গিয়ে দেখি যে আওয়ামী লীগের আমলে সব ম্যানিপুলেট করা হয়েছে। কারেক্ট, ম্যানিপুলেট। যেখানে দারিদ্র্যের হার আছে বাংলাদেশের ধরেন 30%, তারা বলছে এটা 20%। যেন আমার উপজেলায় আমি একটা সংকটে গিয়ে পড়েছি, প্রিন্স ভাইয়ের এটা কাজে লাগবে, যে আমি ওখানে গেলাম, যাওয়ার পর এখন ওই যে কথাটি বলেছে এমপির কাছে মানুষ টিউবওয়েল চায়, সাহায্য চায়, ঘর চায়, টিউবওয়েল নানা কিছু চায়। এর আরেকটা হলো যে সামাজিক নিরাপত্তা একটা বলাই আছে, যে আমরা এই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, জেলে ভাতা, এরকম কিছু সরকারের সহযোগিতা আছে। তো হঠাৎ আমি গিয়ে যাওয়ার পর আমার কাছে অসংখ্য লোক, কি ব্যাপার, আগে আমরা 3000 লোকের আমার এক ইউনিয়নে জেলে কার্ড দিত, এখন 1500 দিচ্ছে, কেন হয়, কেন কমবে? তাই আমি বললাম এটা কি কোনো সরকারের কোনো সিদ্ধান্ত? যে না। আমি ইউনো সাহেবকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, যে বলল যে লাস্ট যে সেন্সারটা হলো এখানে আমার উপজেলার দারিদ্র্য হার হলো 30% প্লাস, সেখানে ওই ইউনো গভর্নমেন্টকে স্যাটিসফাই করার জন্য 7% করে গেছে। আমি জানি, এটা আমিও জানি, বলবো 7% করে গেছে। এখন হলো টোটাল যে আপনার গভর্নমেন্টের সাপোর্টটা এটা কমে গেছে। এখন তো এটা কিন্তু বিএনপির উপর গিয়ে পড়ছে, যে এই গভর্নমেন্ট আসার পরে এখন মনে করতে যে এরা দিচ্ছে না বা কমেই দিচ্ছে। তো এই যে আপনার ম্যানিপুলেট ডাটা করে যে কোনো উন্নয়নের একটা ছক আঁকা হয়, এইসব জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটু আপনি একটু প্রিন্স ভাইয়ের সাথে আমি আরেকটু জায়গায় যোগ করি, সেটা বলবেন। প্রিন্স ভাই বলেছে মানে এখন একটা জন্ম আমাদের ডক্টর মঈন স্যার, সদ্য মঈন স্যার বলেছে যে সংসদ কি রাবার স্ট্যাম্পের মতো হচ্ছে। নো, এবার দেখেন রাবার স্ট্যাম্প থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, সেজন্য বিএনপির যদি আপনি 31 দফা দেখেন, তার মনে হয় 6 না 7 দফায় স্পষ্ট বলা আছে এই যে রাবার স্ট্যাম্পটার মূল সংকট হলো আর্টিকেল 70, 70 অনুচ্ছেদকে যেটা বলে। অর্থাৎ 70 অনুচ্ছেদের যদি আপনি দলের বিরুদ্ধে ভোট দেন, আপনার এমপি তো থাকবে না। দলের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, তাইলে আপনার দল থেকে আপনাকে বহিষ্কার করে দেবে। এই জায়গা থেকে আমরা সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু একটা চমৎকার প্রস্তাব বিএনপি করে। অনলি আমরা বলেছি 4টা, কিন্তু ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে 2টা। একটা হলো জাতীয় বাজেট, আরেকটা হলো মনে হয় ওই যে কি বলে অনাস্থা। এই 2টার ব্যাপারে দলের পক্ষে ভোট দিতে হবে। বাকিগুলি ওপেন আপনি যা খুশি আপনি তা বলতে পারবেন, আপনার মতামত যেটা আছে যা আছে আপনি বলতে পারবেন। সুতরাং এখানে কিন্তু একটা সুরক্ষা দেওয়া হয়েছে। সুতরাং যে কোনো এমপি কিন্তু, কারণ একটা বাজেট সমালোচনা আপনি করবেন, অসুবিধা নেই। বিএনপির পক্ষ থেকে সেই চেষ্টাটা করা হচ্ছে যাতে অলরেডি আমরা কমিটেড, আমরা নির্বাচনে কমিটেড জনগণের কাছে যে আমরা আর্টিকেল 70 আমরা রেকটিফাই করব। সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই। তো সুতরাং সংসদকে প্রাণবন্ত করার জন্য এখন কিন্তু সেই সুযোগটা আছে। আপনি যদি কোনো আমাদের মাননীয় কোনো মন্ত্রী যদি অন্যায় করে, অথবা কোনো এমপি সাহেব যদি অন্যায় করে, আপনাকে সেখানে কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনাকে একটা স্কোপ আছে, আপনি তো জাতিকে জানাবার মতো একটা সুযোগ আপনার সামনে হলো। হয়তো ভোটের সময় আপনি বাধ্যবাধকতার কারণে ভোটটা দিতে হবে না, দিতে পারবেন না, কিন্তু আপনি বলার মতো কিন্তু স্কোপ, সেই সুযোগটুকু তো আপনাকে তৈরি করতে হবে। সেই সুযোগের প্র্যাকটিসটা শুরু হোক, সেই প্রত্যাশা আমরাও করি। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে এই বিষয়টি নিয়েও আসতে চাই, কেননা আমাদের তথ্যমন্ত্রী, যেমনটি আমি শিরোনামে বলছিলাম, তিনি বলেছেন যে আওয়ামী লীগের ধ্বংস করা অর্থনীতি স্থির করতে আমাদের 2 বছরের মতো সময় লাগবে, যেটি মোশাররফ ভাই বলছিলেন। যখন বিগত সরকার লুট করে যাওয়া অর্থনীতির কারণে উত্তরাধিকার সূত্রে তারা এই ঋণটা পেয়েছে, এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করতেই হবে। কেউ কেউ বলছেন যে সেক্ষেত্রে সরকারকে অনেক সচেতন থাকতে হবে, যেমন ধার করে ঘি খাওয়ার অভ্যাসটুকু ত্যাগ করতে হবে। আপনার কাছে কি মনে হয় সরকারের কোন কোন বিষয়ে আসলে সচেতন থাকা উচিত অর্থনীতি পুনরুদ্ধারে? না, একটা তো পয়েন্টটা কারেক্ট। এখন অর্থনীতির তো অনেক পয়েন্ট, আমি হয়তো 2-1টা কথা বলতে পারি। তার আগে একটু ছোট 2-একটা মন্তব্য করি। একটা হচ্ছে, এটা ঠিক যে যেহেতু এমপি সাহেবদের নিয়ে আলোচনা হচ্ছে, 70 অনুচ্ছেদ, যেমন আমরা বামপন্থীরা তো 70 অনুচ্ছেদ পুরোটা উঠাই দেওয়ার পক্ষে।
ছিলাম। তারপরে যেটুকু হচ্ছে ঐক্যমত্য ভালো। আর একটা পয়েন্ট বিএনপি যুক্ত করতে চেয়েছে, সেটা করলেও আমি ব্যক্তিগতভাবে সংকট দেখি না। সেটা হচ্ছে যে প্রতিরক্ষা বিষয়টা, দেশের প্রতিরক্ষার কোনো বিষয় আসলে বিরুদ্ধে ভোট দিতে পারবে না, মানে স্থিতিশীলতার সংকট। কিন্তু সংকটটা কি জানেন, যতক্ষণ পর্যন্ত কালচারালি ডেভেলপ না করতে পারছি, ধরুন কল্পনায় যাই, আপনি প্রধানমন্ত্রী বা দলের প্রধান এক্স নামক একজন পার্লামেন্ট মেম্বার, তাকে কিন্তু ভাবতে হয় প্রধানমন্ত্রীর দিকে তাকায় কথা না বললে, আমি যদি আমার মত করে বলি আগামী অসন্তুষ্ট মনোনয়ন হয়। পাবো কিনা, অসন্তুষ্ট হয় অমুক, এইগুলো। সুতরাং সময় লাগবে, তবুও ৭০ যেটা আছে আমি প্রত্যাশা করব উনি যেটা বলছেন সে অনুযায়ী আমাদের পার্লামেন্ট মেম্বাররা যারা ক্ষমতায় আছে তারা প্রকৃত ঘটনায় অ্যাক্ট করবেন। কিন্তু ইতিমধ্যে তো আমরা দেখলাম না, এই যে বাণিজ্য চুক্তি, এই যে হামের ঘটনা, আরও অনেক কিছু দেখি নাই, আমি খালি একটু তুলে রাখলাম। এইবার আসি স্থিতিশীলতার যে আলোচনা করেছেন ওইটা ধরে আমি আসছি, ছোট ছোট করে, ব্যাখ্যায় যাব না। একটা হচ্ছে আপনি সামাজিক, রাজনৈতিক এবং বলছেন অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। মনে রাখতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা না আসলে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হবে। তা সামাজিক স্থিতিশীলতা মানে আপনি অন্যটা বাদ দেন, অন্তপক্ষে মানুষের মর্যাদা দেওয়া, একটা শান্তিপূর্ণ অবস্থান, মম সন্ত্রাস দূর থেকে শুরু করে একটা কাজ করেন। রাজনৈতিক স্থিতিশীলতা মানে আপনি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার কাজটা করেন, আইনের শাসনের দিকে অগ্রসর হন, কালকে হয়ে যাবে তা বলছি না। আর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য যে পয়েন্ট আপনি বলেন আমি এখানে আসছি, অর্থনীতির দুর্বৃত্তায়িত ধারাকে বাতিল করতে হবে, লুটপাট দুর্নীতি বন্ধ করতে হবে, এবং ফোকাল পয়েন্টটা হবে যারা উৎপাদন করছে মেহনতি মানুষ, তারাই তো উৎপাদন করে, সুতরাং তারা যাতে তাদের হিস্সাটা পায়, না হলে আপনি তো চলতে পারবেন না, দেশটা সংকটের মধ্যে পড়বে। ধরুন কৃষকরা যদি তার ফসলের লাভজনক মূল্য না পায়, জিনিসপত্রও তো বিক্রি হবে না। একদম। শ্রমিকরা যদি তার ভালো মজুরি না পায়, তাহলে তো আপনি জামা কাপড় জুতা স্যান্ডেল যেটা সবচেয়ে বেশি বিক্রি, ওগুলোই তো হবে না। আপনি জিনিসগুলো তো এইভাবে যদি ভাবতে হয়, তাহলে ওই কাজটা দরকার। এই ক্ষেত্রে আমার ছোট্ট বক্তব্য যেটা আপনি শুনতে চাইলেন, জি। অনেক পয়েন্ট বলা যায়, আমি অনেক পয়েন্টে যাচ্ছি না। দেখেন, হ্যাঁ, এর আগে তো উন্নয়ন নানা ধরনের হয়েছে, এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন দুর্নীতি ছিল, খরচ বেশি ছিল, অনেক ক্ষেত্রে ঋণগ্রস্ত, ধার করা ছিল। এটা আরও সংকট করে গেছে এই 17-18 মাসে ইউনূস সাহেব ঋণের পরিমাণ বাড়িয়ে দিয়ে গেছে। এই জায়গায় হাতি দেয়নি, এই হামের টাকা ছিল, হামের টিকা যথাযথভাবে কেনে নেই, এটা তার জন্য কোনো এজেন্ডাই ছিল না। তাহলে এই সংকটগুলো তো তাহলে তৈরি হয়েছে, তাহলে এখন আবার মানুষকেও তো তার রিলিফ দিতে হবে। আপনি ইচ্ছা করলে, যেমন ধরেন জ্বালানি তেলের দাম বাড়লো, সবটা দাম কিন্তু বেড়ে গেছে। আপনি সিলিন্ডার গ্যাস কি পরিমাণ দাম দেখেন, সরকারি 1900 কত টাকা করছে, আপনি গ্রামে গঞ্জে 2200-2400 টাকা। 2500 এখন এটা হয়েছে কি, যদি আমি আমেরিকা অন্য জায়গা থেকে আমদানি বাণিজ্য চুক্তির কারণে বেশি দামে কিনতে হয়েছে বলে এই সংকট। আমাদের দেশে এই যে আপনার অফিসের পাশে এখানে পদ্মা যমুনা যারা আছে তারা কিন্তু ছোট ছোট উৎপাদন করে, এবং সেটা কিন্তু সম্ভবত 800 টাকার কম দাম, 12 কেজি সিলিন্ডারে বলছে। তাহলে সেইটা যদি গরিব মানুষকে দেওয়ার কাজ সহ আপনার তো পরিকল্পনা এইভাবে ঢেলে সাজাতে হবে। এইটা একটা। বিদ্যুৎ দাম বাড়ানোর কথা হচ্ছে, তাহলে মানুষ তো আয় বাড়ে নাই, বেকারত্ব দারিদ্র ইউনূস সাহেবের আমলে বেড়ে গেছে, কেনা জানে। এইটা কাল পরশু সমাধান হবে না। তাহলে আপনি বিদ্যুতের ক্ষেত্রে, আমি একটা জাস্ট মডেল হিসেবে বলতেছি, আমরা যে কুইক রেন্টাল, তারপরে যে ক্যাপাসিটি চার্জ, এইটাকে ক্ষিপ্রতার সাথে বন্ধ করে তো টাকা সাশ্রয় করতে হবে। সেইটা না করে ওটা যদি অব্যাহত রাখি, আর তারপরে যদি বলি আমার খরচ হবে আগামী বছর 67,000 কোটি টাকা, গতবার বাজেট 35,000 কোটি টাকা দিয়েছিলাম, এইবার তো বেশি দিতে পারবো না, সুতরাং জনগণের ভাড়ে দাম বাড়ানোর ব্যাপারে চাপবো। এবং চাপবে কোনটা? কয়েক কোটি মানুষ, 4,40,00,000 মতো গ্রাহক, তার মধ্যে হিসাব করলে 2-3-4 কোটি, 3 কোটির মতো, 2-3 কোটি হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত। তাদের ঘাড়ে আপনি তখন চাপানোয় যখন চলে যাবেন, তখন কিন্তু এই তথাকথিত এই ধারায় যদি অর্থনৈতিক স্থিতিশীলতার চিন্তা করেন, তাহলে রাজনৈতিক সামাজিক সংকট কিন্তু অবধারিত হবে। অর্থাৎ আমাদের টাকা উদ্ধার, খরচ কমানো, বড় বড় প্রজেক্ট নেওয়া বন্ধ করা, এটা যেতে হবে। আমি প্রসঙ্গক্রমে একটা খালি মন্তব্য করি, আজকে আলোচনার দরকার নাই। যেমন ধরেন এই সরকারি তো এসে শুনছিলাম তারা মেগা প্রজেক্ট করবে না, সেটাই যথাযথ ছিল, কিন্তু হঠাৎ করে আজকে দেখলাম এই যে পদ্মা ব্যারেজ, যদিও আমি এই আলোচনায় যাচ্ছি না, পদ্মা ব্যারেজ নিয়ে এটা হচ্ছে আপনি দেখবেন যে ওই যে বদ্বীপ যে পরিকল্পনা 21 শতকের, ওইটা নিয়ে কিন্তু আমরাই ক্রিটিক্যাল। আমরা বলেছিলাম এইটা এত উচ্চাভিলাষী, সংকটে ফেলবে দেশটাকে, আলোচনা করা দরকার। তাহলে এই সরকার এই পদ্মা ব্যারেজ নিয়ে কোনো আলোচনা করলো? কোনো বিশেষজ্ঞ মত নিয়েছে? তাহলে হঠাৎ করে কেন 35,000 কোটি টাকা না এটা করার জায়গায় যেতে হবে? এটা কি কাউকে খুশি করার নাকি বড় বড় প্রজেক্ট? আমি খালি বলতে চাচ্ছি যে এই ধরনের প্রজেক্টের দিকে না যে, বরঞ্চ কিভাবে জনস্বার্থ রক্ষার মধ্য দিয়েই
অর্থনীতি স্থিতিশীলতা করা যায় সেটা ওনাদের সহ সবার সাথে আলোচনা করুক। উনি এলাকার কতগুলো কথা বললেন, তাহলে দেখবেন হয়তোবা আমরা একটা এইবারের বাজেটকে আমি যদি ইন্টারিম বাজেটও ধরি, তারপরে আমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো একটা ভূমিকা রাখতে জি, পারব। একজন দর্শক আছে। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি নিখিল সাহা কথা বলছিলাম। জি, আপনাকে স্বাগত, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হলো যে আমি পড়ালেখা করছি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তা আমি যতটুকু পড়ালেখা করেছি সেখান থেকে জানতে পারছি যে গণতন্ত্র হলো মূর্খের শাসন। তা এটা অ্যারিস্টটল বলছেন। তা আমার প্রশ্ন হলো, যদি আমরা এই গণতন্ত্রকে উন্নত গণতন্ত্রের রূপ দিতে পারি। দুইজন অতিথিরই আমার পরিচিত, দুইজন অতিথির কাছে আমার প্রশ্ন। তা এর থেকে উত্তরণের জন্য আমরা এমপি নির্বাচন বা নমিনেশন প্রক্রিয়ায় যদি কোনো পরিবর্তন আনতে পারি, তা আমার কাছে মনে হয় যে আপনাদের যে শিরোনাম, ওই যে রাবার স্ট্যাম্প কথাটা, তা এখন ওই শিরোনামটা তো আমার বর্তমান যে এমপি, এখনো প্রায় 100 জন এমপি আছেন বর্তমান জাতীয় সংসদে নন ম্যাট্রিক। তা এখন বা ওরা এসএসসি গন্ডি পালাতে পারে নাই। আমার প্রশ্ন হলো যে সংসদ হলো আইন প্রণয়নের একটা জায়গা। তা এই বাছাই পর্বটাই যদি প্রত্যেক রাজনৈতিক দলই প্রথমেই একটু সচেতনমূলক ভাবে করে, তাহলে মনে হয় সংসদে আরো আশাব্যঞ্জক কিছু জাতি পেতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছে এই মুহূর্তে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম অধ্যাপক রিয়াজউদ্দিন, জি মনোহরদি থেকে বলছি, নরসিংদী মনোহরদি। জি, আপনার প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। দর্শক, আমার প্রশ্ন হচ্ছে মাননীয় সাংসদ জনাব মোশাররফ হোসেন সাহেবের কাছে। জি যা আমরা দীর্ঘদিন পর অপেক্ষা ছিলাম এই সংসদে নিশ্চয়ই আপনার গঠনমূলক আলোচনা হবে, কিন্তু এখন দেখছি সেই পুরানো গতিতেই ব্যক্তি টু ব্যক্তি আপনার ওনারা যার ওই একজনের বিরুদ্ধে আরেকজন লেগেই আছেন। ওটা আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি নিয়ে এই পর্বটা শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার বলছিলাম বগুড়া থেকে। জি, আপনার প্রশ্ন করবেন। আমি দুইজন আলোচকের কাছে দুইটা প্রশ্ন করবো আমি আর কি। জি আমি মোশাররফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করবো, সেটা হলো এই যে যখন যে সরকার যেভাবে চলে যায়, এখন সে নির্বাচনের মাধ্যমে সে হারিয়ে যাক আর পালিয়ে যাক, এখন যখন যে সরকার বলে যে দেশে কিছুই থয়ে যায় নাই, সব শেষ হয়ে গেছে, আবার নতুন করে আমাদের করতে হবে, তো এর কেউ কোন সরকার কখন থয়ে যাবে, তখন থেকে আমরা ভালো করে কিছু করব, এটা একটা প্রশ্ন। আর প্রিন্স ভাইয়ের কাছে একটা প্রশ্ন, এই যে এই যে বিয়েতে হামে যে 400 শিশু যে মারা গেল, এই যে অন্তর্বর্তী সরকারের কারণে, এনওসের কারণে, এই এনওস কি আইনের আওতায় নিয়ে আসা হবে কিনা, এটা আমার প্রশ্ন আর কি। অসংখ্য ধন্যবাদ মুক্তাল, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একটু মোশাররফ ভাই আপনার কাছে একটু আমার যে দ্বিতীয় দর্শক ছিলেন তার প্রশ্নটা নিয়ে আসতে চাই। অধ্যাপক রিয়াজউদ্দিন, তিনি যে প্রশ্নটি করেছেন যে সংসদে গঠনমূলক আলোচনা হবার কথা, কিন্তু আমরা সেই পূর্বের যে প্র্যাকটিস সেটি দেখতে পাচ্ছি। আমি ওনার সঙ্গে একটু যুক্ত করে আপনার কাছ থেকে জানতে চাই যে জামাত এনসিপি আসলে কেমন বিরোধী দল, আপনার মন্তব্য একটু জানতে চাইবো। সেই সাথে যে ইতিবাচক রাজনৈতিক প্র্যাকটিসের প্রত্যাশা আমাদের ছিল, সেই দিকে আমরা আগাচ্ছি কিনা। না, আমি তো ধরেন এবার প্রথম ফার্স্ট টাইম সংসদ সদস্য। অতীতে আমরা দেখেছিলাম যে অতীতের সংসদগুলিতে কিন্তু পারস্পরিক ঝগড়া, বিবাদ, চিৎকার, ফাইল ছোড়াছড়ি এগুলি ছিল। কিন্তু এবার আমি একটা অধিবেশন দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে কোনো সংসদের চেয়ে এটা কিন্তু অনেকটা কার্যকরী। আলোচনা হচ্ছে, এটার জবাব দেওয়া হচ্ছে। এবং আপনি যদি দুই একটা উদাহরণ দেই আমি, তাহলে আপনি বুঝবেন। সেটা হলো, দেখুন জুলাই সনদ নিয়ে একটা আলোচনার সিদ্ধান্ত হলো সংসদে, যে 2 ঘন্টা এটা নিয়ে আলোচনা হবে। তো এখন দেখেন সরকারি দল মানে অর্থাৎ আমাদের দলের সদস্য সংখ্যা 212, আর বিরোধী দলের সদস্যের সংখ্যা হলো 77। অথচ আমরা আপনি দেখবেন, এটা আমার মনে হয় এক্সাম্পল কোনো সংসদে নাই। আমরা আলোচনার সুযোগ পেয়েছি 1 ঘন্টা 1 মিনিট 212 জনে। আর বিরোধী দল 77 জনে পেয়েছে 1 ঘন্টা 17 মিনিট। অর্থাৎ এখানে কিন্তু সংখ্যা দিয়ে মূল্যায়ন করা হয় নাই, এখানে মূল্যায়ন করা হয়েছে
মানে স্ট্যাটাস দিয়ে যে বিরোধী দল কি বলতে চায় তার সেই মতামতটা ব্যক্ত করার মতো পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর যদি আপনি যদি সংখ্যা দিয়ে মূল্যায়ন করতেন, হয়তো আমরা 1 ঘন্টা 1 মিনিট যদি পাইতাম, তারা হয়তো সর্বোচ্চ 20 মিনিট পাইতাম, কিন্তু সেইটা করা হয় নাই। অর্থাৎ সংসদটাকে আমরা কার্যকরী করতে চাই এক। আর উনি বলেছে আসলে সব বক্তব্য যে আপনার পারস্পরিক হানাহানি অথবা একজনের বিরোধ, সেইটা না। যেমন আমি মনে করি আমি আমার অনেক সময় আমার যুক্তি উপস্থাপন করতে গিয়ে আমি অতীতকে তো টেনে আনতে হবে, আমাকে বলতে হবে যে যেমন আমরা এই গত সরকারকে আমরা কি বলি যে প্রায় 1 লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে। এখন আমি যদি এই কথা সংসদে বলি, জনগণের পক্ষে বলি, তাহলে আপনি কি বলবেন আমি আরেকজনের কুৎসা রচনা করছি? সেটা তো ভাবার কোনো কারণ নাই। যার জন্য আমি দর্শককে অনুরোধ জানাবো যে আলোচনাটা গঠনমূলক হয় কিনা, সেটা সমালোচনা থাকতে পারে, সেটা কোনো নূতন প্রস্তাবনা থাকতে পারে, না কিন্তু দেখা যাবে সেটা জনকল্যাণে হয় কিনা। যেমন একটা কথা বলি, একটা নিয়ে একটু বিতর্ক, এবার ধরেন আমি প্রিন্স ভাই ওখানে আছে, প্রিন্স ভাইয়ের অবগতির জন্য আমি বলছি, যেমন একটা নিয়ে বিরোধী দল ওয়ার্কআউট করেছিল বিরোধী দল, সেটা হলো ওই যে জুলাই জাদুঘরের বিলটা। সেখানে সামান্য একটু ডিফারেন্সটা হলো যে ঐক্যমত, 2 গ্রুপে ঐক্যমত হয়েছে যে এই বিলটা পাস হবে, কিন্তু একজন সংসদ সদস্য উনি কিন্তু একটা খুব ইতিবাচক মনোভাব নিয়ে একটা মানে সংসদে নিতে বলেছে। বিলে ছিল যে এখানে সভাপতি হবে যে কোনো বিশিষ্ট ব্যক্তি, কিন্তু উনি বলছে যে না, বিশিষ্ট ব্যক্তি তো ওইটা যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ওইটা রেডি করে ওইটা তো মন্ত্রীর কাছে দেবে, সুতরাং আমরা মন্ত্রীকে সভাপতি করি না কেন? তাহলে তো এটা আরো জবাব দিতে হয়, ওনার একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়। এইটা দিয়ে বিরোধী দল ওয়ার্কআউট করেছে। এখন আপনি যদি বলেন বিরোধী দল সহায়তা করছে না, সেটা এইটা তো আমি দর্শককে অনুরোধ জানাবো যে এই রাজনৈতিক দলগুলি যদি এই সংস্কৃতির ক্ষেত্রে যদি পরিবর্তন না আনে, কারণ আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে কি হয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু এই অতীতকে আর সামনে টেনে আনুক এটা চায়। যার জন্য যারা যেই দল আমরা আছি না, সরকারি দল বিরোধী দল, আমাদের কিন্তু জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে, না কিন্তু সবার জন্য আগামী দিনে সংকট হবে। সংকটটা কেন হবে আমি বলি, সেখানে প্রিন্স ভাই আছে এখানে বা দর্শকরাও শুনবেন, যে আপনি দেখেন আমাদের দেশে নির্বাচনের মূল সংকট হয় দলীয় সরকারের অধীনে। আমরা কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে সকল নির্বাচন কিন্তু একটা নিউট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ আপনি কেয়ারটেকার বলেন, নিরপেক্ষ বলেন, যে এই নামেই আপনি ডাকেন না কেন হবে। সুতরাং ওই 3 মাসের জন্য জনগণ কিন্তু রাজা হয়ে যাবে। তখন এই যে আমরা যারা বাহাদুরি দেখাই, আমরা কিন্তু হব প্রজা। এবং বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে নিরপেক্ষ নির্বাচন যখনই হয়েছে সরকারি দল কখনো ক্ষমতায় যেতে পারে। অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স ভাই। আপনার কাছে আসি প্রথম দর্শক নিখিল সাহা। তিনি প্রশ্ন করেছেন, তিনি এক মনীষীর বরাত দিয়ে বলেছেন যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, যেখানে তিনি তার মূল প্রশ্ন হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ায় যদি পরিবর্তন আনা হয় বা নমিনেশন প্রক্রিয়ায় যদি পরিবর্তন আনা হয়, তাহলে কি এই যে আমরা বলছি যে আইন প্রণয়নে সংসদ সদস্যরা স্ট্যাম্পের মতো ব্যবহার হচ্ছে, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো কিনা? ঠিক আছে, আমি ওইটার আগে আরেকজনও বগুড়া থেকে বলেছেন, ও 30 সেকেন্ডে উত্তরটা দিয়ে চলে যাই। এটা সম্ভবত মুক্তার ভাই বগুড়া থেকে বলেছেন। এটা বলি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীর আমরা প্রতিদিনই কথা বলছি, গতকালও প্রোগ্রাম করেছি স্বাস্থ্য অধিদপ্তরের সামনে। প্রথম কথা আমরা ভুলে যাই ব্যক্তি, একটা হচ্ছে এত বড় ঘটনা ঘটলো হামের, যেটার আমাদের জানা মতে অর্থ বরাদ্দ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বহীন আচরণ করেছে, একেবারে অবহেলা। তাইলে তো অবশ্যই বিচারের সম্মুখীন করা উচিত। কিন্তু আমি খুব ক্ষোভের সাথে বলছি, আমি লক্ষ্য করছি এই সরকার, এই নির্বাচিত সরকার কি এক কারণে তারা ইউনূস সাহেবের বিরুদ্ধে যেন কিছু বলতে চান না। এটা কোনো ভালো খবর না, তাহলে কিন্তু দায়ী সরকারের ঘাড়ে পড়বে। আমি আশা করব সরকার এখানে কোনো ব্যক্তির ব্যাপার না, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ইউনূস সাহেব যদি এর জন্য দায়ী না হয়, না হবে, নূরজাহান ম্যাডাম যদি দায়ী না হয়, না হবেন, কিন্তু এই জায়গাটা আনতে হবে, কারণ জবাবদিহিতার স্বার্থে। এবার ওই যে নিখিল দা যেটা বলেছেন, আমি এটা হয়তো একটু মত পার্থক্য থাকবে, ধরুন বিএনপি একরকম, আমাদের দিকটা একরকম। আমরা যেটা মনে করি ওনার ওই অ্যাপ্রোচটা কারেক্ট। কোন অ্যাপ্রোচ? সেটা হচ্ছে যে পুরো নির্বাচনের প্রক্রিয়া, এমপির প্রক্রিয়াটা চেঞ্জ করতে হবে, এটা আমরা চাই। কেন? আমি যদি আমার প্রথম পার্টের যে আলোচনা, আমি এমপি কি করণীয় এবং স্থানীয় সরকারের কথা বলেছি, সেইটা করলে একটু ছোট করে যদি বলি, দেখেন স্থানীয় সরকার তার মানে হবে কি, এখন যেটা আছে টায়ার, একটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি, এগুলো তো আছেই। আমাদের বিবেচনা উপজেলা হবে কেন্দ্রবিন্দু এবং সবটা হবে নির্বাচিত জেলা পরিষদও। তাহলে জেলার উন্নয়ন, উপজেলা উন্নয়ন এবং
ইউনিয়ন পরিষদ, এইটা একটা পার্লামেন্ট ধরনের হবে এবং ওইটাই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দুর প্রধান কাজ। তাহলে আপনি যদি ওই সিস্টেম করেন তাহলে পার্লামেন্টে অনেকে যারা লোকাল কাজ করতে চান তারা কিন্তু এমপি ইলেকশন আর করবে না, লোকাল জেলা পরিষদ চেয়ারম্যান হবে, তার ক্ষমতাও বেশি থাকবে, উন্নয়ন হবে। তখন আপনি এমপি সাহেবদেরকে আইন প্রণয়নের ওই কাজটা করতে পারবেন। যার জন্য আমাদের যেমন পজিশনটা হচ্ছে, এই সিস্টেম করলে আমাদের এই জাতীয় সংসদের নির্বাচনটা তখন এইখানে সংখ্যানুপাতিক পদ্ধতি একবারে সবটা না পারি নানা পদ্ধতিতে করার চিন্তা করতে হবে। তখন দেখবেন মনোনয়ন প্রক্রিয়া সহ অন্যটাও ভালো জায়গায় হবে। ভালো জায়গায় আমি চলে আসবে। একটা খালি মনে করি যে ওই ভাই যদি এটা বলে থাকেন, ওইখানে আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে খালি সার্টিফিকেটধারী শিক্ষিত হলেই আইন প্রণয়নে যাবেন, এটা কারেক্ট না। ধরুন উপকূলীয় এলাকা, আমি এই কথাটা বলছি উনি যেহেতু আছেন এই কারণে, ওই অঞ্চলের যে মানুষের লোকায়ত জ্ঞান সেইটাকে যদি আপনি ব্যবহার করে ওই অঞ্চলের উন্নয়ন প্রক্রিয়া না করতে পারেন, বড় ডিগ্রিধারীদের দিয়ে এই অঞ্চলের উন্নয়ন করতে পারবেন না। সুতরাং খালি সার্টিফিকেট না, যোগ্যতার ভিত্তিতেই করতে হবে। ধন্যবাদ। সার্টিফিকেট না থাকলেও যোগ্য ব্যক্তি আসতে পারে, সেই ধারাও আমাদের রাখতে হবে। মোশাররফ ভাই, আপনার কাছে এই হামের বিষয়টা নিয়ে একটু আসতে চাই। আজ পর্যন্ত 417 জনের বেশি শিশু মারা গেছে এবং 50,000-এর বেশি আক্রান্ত। এবং যেমনটি প্রিন্স ভাই বলছিলেন, আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে এমনিতেও আসতাম যে ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর যিনি তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে হামের সংক্রমণ এবং টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক তদন্ত হবে। কিন্তু তারপরও সবার কাছে মনে হচ্ছে যে বিএনপি কেন যেন এই বিষয়টি নিয়ে কিছুটা নমনীয়। ডক্টর ইউনূসের যখন প্রসঙ্গ আসে, তার শাসনামলের প্রসঙ্গ আসে, কিছুটা সহানুভূতিশীল। এর কারণটা আসলে কি? না, আসলে দেখবেন আমাদের দেশের কিন্তু একটা কালচার আছে। সেই কালচারটা হলো, আমরা দেখেছি যে একটা দল যখন ক্ষমতায় থাকে আর আরেকটা আবার যদি ক্ষমতা থেকে চলে যায়, ওই দলের উপর একটা মামলা, হয়রানি, তাদেরকে নির্যাতন, এরকম একটা কালচার কিন্তু আমাদের দেশে আছে। তা এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে জনাব তারেক রহমান? তারেক রহমান বলেছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই, যার জন্য ওনার স্লোগানই হলো সবার আগে বাংলাদেশ। তো এই হিসাবে জনাব তারেক রহমান যে যাত্রাটা শুরু করেছে, এখানে কেউ যেন মনে না করে যে আমার উপর অন্যায়ভাবে কোনো অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে অথবা কোনো বদনাম চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হামের ব্যাপারে আজকে দাবি তুলছে। আমার মনে হয় নিশ্চয়ই উনি আমাদের এই কথাগুলি শুনছেন অথবা জনগণের কণ্ঠস্বরগুলি উনি শুনছেন। নিশ্চয়ই আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আপনার কি ধরেন, বিএনপি সরকার ক্ষমতায় আসবে এটা কিন্তু বিএনপি কি জানতো? কারণ জনগণের ভোটের উপর আমরা নির্ভরশীল ছিলাম। তো একটা গভর্নমেন্ট আপনি ক্ষমতায় ছিলেন দীর্ঘ 1 বছর 6 মাস, তা আপনার ন্যূনতম এই দায়িত্ববোধটুকু নাই যে আপনার এই টিকা না আসলে আমার শিশুরা জীবনহানি হতে পারে। সুতরাং আমি মনে করি এটা একটা একেবারে এটা একটা অপরাধ, ফৌজদারি অপরাধ। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, আমি মনে করি যে কোনো সুস্থ সবল মানুষই কিন্তু এটা বলবে যে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমিও নিজে ব্যক্তিগতভাবে অনুরোধ করি সরকারের উচিত এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ। ধন্যবাদ। জনাব রুহুল ইসলাম প্রিন্স, আপনার কাছে একটু আসি, শেষ অংশে আছি, সেই জন্য আর কি জানতে চাইবো আপনি যদি মোশাররফ ভাই হামের প্রসঙ্গে যেটি বললেন তার সাথে যুক্ত করতে চান সেটি করতে পারেন। আর ভিন্ন প্রসঙ্গটা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রচারণার একটা মাধ্যম ছিল যে রামের পরে বামরা জয়লাভ করবে, এবার তারা রামকে চুজ করেছে, এরপর এবার হয়তো বামদের করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আসলে বামদেরকে হারিয়ে যেতে দেখছি, বামের আসলে ভবিষ্যৎটা কি? আচ্ছা, দুটোই তো অনেক বড় সময়, আমি জানি না হয়তো হবে কিনা। তাহলে আগেরটা একটু হাম, যখন আমি আগের বার অল্পতে বলে গেছি, মোশাররফ ভাই বলছিলেন, আমি একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আবার রিপিট করি। কারণ আমরা কিন্তু গতকাল আপনি দেখেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে একটা সমাবেশ ছিল। তখন আমি যখন বক্তৃতা করার আগেই একজন অভিভাবক আসলেন, তিনি বললেন, আপনি যদি, আপনাকে তো চিনি, আমার কন্যা একটা ছবি এঁকেছে, আমি কি দিতে পারি? উনি আমাকে দিলেন লিখা লয়রস্যি ক্ষয়াকার লিখা। বিশ্বাস করেন, আমি প্রথমে এটা দেখে একটু স্তম্ভিত হয়ে গেলাম। যেই বাচ্চা মেয়ে, 11 বছর বয়স, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, গাজীপুরের, এই রকমের। কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি, সভা শেষে সেটা ওইখানেই প্রদর্শন করেছিলাম। এবং আমি আজ দেখলাম যে পরিমাণ কালকে থেকে আমি ফোন পাচ্ছি, মানে যেহেতু কে আবার লিখছে ওইখানে এবং হোয়াটসঅ্যাপ টাপে, তা আমি তো দেখি যে মানুষের এই আকাঙ্ক্ষাটা চলে আসছে। আর একটা 11 বছরের মেয়ে, সে তার মনে করছে এই যে ছেলে মেয়েরা মারা যাচ্ছে তার ভাই বোনরা, তাহলে তার যে অনুভূতি, এই অনুভূতি কি আমাদেরকে নাড়া দেবে না? কিচ্ছু না। সরকার যদি এখনো পর্যন্ত, আমি বলছি যে আগে মাইন্ডসেট বাদ দিক,
কোনো ব্যক্তিকে দোষারোপ করতে তো আমরা আসিনি, কিন্তু যে দায়ী তাকে আনতে হবে, এইটা জরুরি। এবং জরুরি ভিত্তিতে যেমন দেখবেন আপনি খেয়াল করে আমরা কিন্তু ক্যাম্পেইনটাও করছি যে যা যা করার করণীয় করতে হবে, এটা হলে কি হবে। আর আমি আশা করব, এটা কালকে ওইখানে বলেছিলাম যে আইসিইউর অভাবে কেন মারা যাবে, দরকার হলে আইসিইউ যদি আমি ঢাকা মেডিকেলে না পাই, এইখান থেকে এভার কেয়ার আছে কি জন্য, শিশুর জন্য। মানে আমি বলছি যে এইরকম একটা ক্রাশ প্রোগ্রাম, তার আইসিইউ মানে এটা ভাবলে ভুল। আমাদের ডাক্তারের সাথে কথা বলেছি, বড় কিছু করতে হবে তা না, টেম্পোরারিও করা যায়। এটুক বলে থামলাম, আরও বলা যেত। যেমন এইখানে দেখা যাচ্ছে যে তাদের পুষ্টিহীনতা আছে বাজেটে, আশা করি পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে জানানোর ভূমিকা নেবে বলে মনে করি। আর আপনি যেটা বলতে চাইলেন, প্রথম কথা, এইটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আমি বামদের বা অন্যদের এরকম মূল্যায়ন দেখিনি যে সবাই বামপন্থীরাই ওদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। সুতরাং বাম এবং রাম যেভাবে বলা হচ্ছে ওইটার সাথে একমত না। বরঞ্চ আমার প্রাইমারি অবজারভেশন হচ্ছে যে ওইখানে যে মমতার দীর্ঘদিনের শাসন এবং যে পরিমাণে লুটপাট এবং অনেক কিছু ছিল, এবং মমতাই কিন্তু 2011 সালে এই বামদেরকে হটানোর জন্য এই বিজেপিকে নিয়ে এসেছিল। তো মমতার সাথে অনেকে পার্থক্য দেখে নাই, তো মনে করেছে যে মমতার দল যে দুর্নীতিবাজ, তাহলে এইবার তাদেরকে দেই। এই বামপন্থীরা ঘুরে দাঁড়িয়েছে। দেখা যাক কি বাংলাদেশের ক্ষেত্রে আমরা মনে করি এটা আমাদেরকে তো রিভিজিট করতে হবে, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে বের করতে হবে। যেমন একটা কথা খালি বলি, অনেক কিছুর মধ্যে দেখেন মানুষ তো আমাদেরকে বলে যে আমাদের কথা ঠিক আছে, আমরা কোনো ঘটনায় আমরা ফার্স্ট রিয়াক্ট করি, আমাদের বিরুদ্ধে যারা অন্য জায়গায় চলে গেছে তাদের কথা বাদ, ওই ধরনের কোনো অভিযোগ নাই। কিন্তু মানুষ এখনো পর্যন্ত আমাদের প্রতি আস্থা পাচ্ছে না যে না, ওনাকে দিলে উনি কিছু করতে পারবে, উনি তার কি বলবো যে আমাকে শেল্টার দেওয়া সহ আমার সব কিছু করতে পারবে। তা সেইটা আমরাও একটু পুনর্মূল্যায়ন করছি যে সংকটটা কোথায় খুঁজে বের করতে চাই। কিন্তু দেখেন গতিমুখটা তো এইটাই। যদি আমার এই যে আপনার এই আলোচনা হয়েছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া তো সংকট থাকবে, এবং দুনিয়াটা যেখানে পড়ে গেছে আমরা কিন্তু আরো বড় সংকটে পড়তে পারি। সেই জন্যে একটা গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির উত্থান সেটা কিন্তু খুবই জরুরি। ক্ষমতায় কালকে না যেতে পারে, কিন্তু অন্ততপক্ষে একটা শক্তিশালী অবস্থান থাকলেও আপনি একটা ব্যালেন্সিং ফোর্স হিসাবেও ভূমিকা নিতে পারবেন। সেই ব্যালেন্সিং ফোর্স আসলে পর্যাপ্ত কি আছে বলে মনে করছেন? এখনো মোটেই নাই, গণতান্ত্রিক নাই। দেখেন না, এবার তো একটা দক্ষিণপন্থার উত্থান ঘটে গেছে বাংলাদেশে। সুতরাং সেই জায়গা থেকে তো একটা সংকট না কমেছে আমি তা মনে করি না, যদিও ভোট কম দেখছেন, কিন্তু ঘটেছে কি জানেন যে এইবার যখন হয়ে গেছে যে মুক্তিযুদ্ধ রক্ষা হবে কি হবে না, ওই যে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা এমন নিয়ে গেছিল বিরাট অংশ মানুষ, আমাকে তো অনেকেই বলেছে, এবং একজন সাংবাদিক বলেছে না যে কি নাকে রুমাল দিয়ে ভোট দিয়েছি। অনেকেই আমাকে বলেছে ভাই জীবনেও কোনোদিন ভোট দেওয়ার কথা চিন্তা করি নাই, ধানের শেষকে এবার দিলাম, কারণ উপায় ছিল না এরকমের। তো এরকম অনেকে করেছে, মনে করছে যে আমাদের গণতন্ত্রের ধারা রক্ষা করার জন্য দরকার। তারা যদি এইখানে কিছুটা জনগণের পক্ষে ভূমিকা পালন করতে পারে ভালো, নাহলে এই ফেলের উপরে দাঁড়িয়ে আমি আশা করব যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তিকে বেছে নেবে না, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি সামনে আসবে। তবে অবশ্যই আমাদেরকে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো কি, আমরা অনেক সময় আছে আমরা এদিকেও হেলি ওইদিকেও হেলি, এইটা না হয়ে যে ধারা দীর্ঘদিন ধরে এখন কমিউনিস্ট পার্টি সহ কিছু দল আমরা রক্ষা করে চলেছি, সেই ধারা যদি রক্ষা করতে পারি এবং মানুষের আস্থা যখন যদি অর্জন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা একটা ফোর্স হিসেবে দাঁড়াতে পারবো বলে আমি আপনার কাছে আসি। সীমান্ত হত্যা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একে অপরের উপর দায় চাপাচ্ছেন। সীমান্তের হত্যার বেশ কয়েকটি ঘটনা যখন ঘটল, তিনি বলেছেন সীমান্ত হত্যা যদি বন্ধ না হয় তাহলে দেশের 32 জেলায় সীমান্ত সমাবেশ নানান কর্মসূচির তারা আসলে কথা বলেছেন। সংবিধান বোঝেন কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না, বিষয়টি কিনে আপনি কি বলবেন? না, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপার মন্তব্য করা অত্যন্ত রিস্কি ব্যাপার, কারণ উনি কখন কি বলে এটা বলতে, ওইটা আমি বলি না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা মর্যাদা এবং সার্বভৌমকে সংহত করেই কিন্তু আমরা চলতে চাই। এখন ভারত আপনি দেখেন, আমি মনে করি এই সরকার তো সফল অনেক ক্ষেত্রেই। দেখবেন যে আগে একটা সীমান্ত হত্যা প্রায় আমরা দেখতাম, এখন কিন্তু অনেকটা কমে গেছে। বরং এই জন্য যে দুইটা হয়েছে এটাও হোক, এটাও আমি কিন্তু চাই না। এই দুটোর আগেও কয়েকটা ঘটনা ঘটেছে। আর আরেকটা দেখবেন আমাদের জন্য কিন্তু একটা কিছুটা হলো বাংলাদেশের জন্য এখন কিন্তু একটা, আমি মনে করি একটা সামনে খুব আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ একটা সাম্প্রদায়িক শক্তি কিন্তু আমাদের পার্শ্ববর্তী ওখানে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, এবং তাদের বক্তব্য খুব একটা সহনশীল না, অনেকটা উগ্রতা। তো এখন একটা ধরেন আমরা মানুষ তো, আমরা তো আমাদের অনুভূতি আছে, আমরা দুঃখ বুঝি, কষ্ট বুঝি,
এখন যেভাবে ওখানে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে, এটার একটা এফেক্ট বাংলাদেশে আসতে পারে। কিন্তু আমরা দেখেছি এই দেশটা কিন্তু একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে যেমন একসাথে পুজো হয়, একসাথে কিন্তু আবার রোজা হয়। এখানে একই সাথে যেমন আমরা বসবাস করি, এখানে এইটা নাই। কিন্তু আমাদেরকে রাষ্ট্র হিসাবে আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে কোনো উস্কানিতে আমরা পা না দিই, এক। আর ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুতরাং ইচ্ছা করলে বাংলাদেশের কাঁটাতারে বেড়া দিয়ে আপনি আমাকে ভয় দেখাবেন, বাঙালি ভয় পাওয়ার জাতি না কখনো। দেয় যখন আপনি, আমার মনে হয় 98 সালে একটা আমাদের সীমান্তে একটা হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশ কিন্তু জবাব দিয়েছিল। সুতরাং আমি মনে করি যে আমরা মর্যাদার সাথে বাঁচতে চাই, আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব সেই সত্তাটাকে নিয়ে আমরা বাঁচতে চাই। ভারতও উচিত আমাদেরকে সে সম্মান দেখিয়ে প্রতিবেশীর মতো একটা সম্পর্ক স্থাপন করা। অসংখ্য ধন্যবাদ। তাইলে হয়তো বাংলাদেশ এবং ভারত দুই দেশেই অনেকটা নিরাপদ থাকে। একদম, সেক্ষেত্রে আসলে জনগণকে সচেতন থাকতে হবে, সব উস্কানিতে আসলে পা দেওয়া যাবে না। ছোট্ট করে জানতে চাইবো, যে প্রশ্নটি রেখেছিলাম যে জামাত এনসিপি আসলে কেমন আপনারা বিরোধী দল পেলেন, তারা আপনাদেরকে বিরোধী দলের ভূমিকা যেহেতু সবসময় আপনাদের লাইনে রাখা, ট্রেনের লাইনে রাখা, তারা সেই ভূমিকা পালন করছে কিনা আপনার মূল্যায়নটা একটু জানান। না, এই আমি প্রথম যে অধিবেশনটা আমি দেখেছিলাম, অধিবেশনে তারা চেষ্টা করছে, কিন্তু আপনি নিজেই জানেন যে এই সংসদের প্রায় 219 জন নতুন সংসদ সদস্য। সংসদ কিন্তু একটা আইন প্রণয়নের জায়গা, কিছু ওখানে সংসদের কিছু রীতিনীতি, কিছু কালচার আছে। তা আমি গুলিস্তানের বক্তব্য অথবা পল্টনের বক্তব্য দিয়ে কিন্তু সংসদ চলবে না। ওখানে আমাদেরকে আইন কি আছে, আমার ধারা কি আছে, আমার সংবিধান কি বলে, আমার কার্যপ্রণালী কি আছে, এগুলির আলোকে আমার মনে হয় অনেক নতুন সংসদ সদস্য, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও ফার্স্ট টাইম, আমাদের বিরোধী দলীয় নেতা উনিও ফার্স্ট টাইম। সুতরাং আমি মনে করি নতুনরা যেভাবে প্রথম অধিবেশনটা অত্যন্ত চমৎকারভাবে শেষ করেছে, আগামী দিনে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।